অনিন্দ্যকে উচিত শিক্ষা দিয়ে নিজের রুম থেকে বের করে দিল তনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দী সবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকে আর বলতে থাকে, এই তো আমরা একসঙ্গে কথা বলছি, তাহলে তোমাদের আবার কেন মন খারাপ হবে বলো তো? আর মা শোনো, তুমি কিন্তু রান্নাঘরে একদম যাবে না, তাহলে কিন্তু তোমার ছেলে আমার উপর খুব রাগ করবে। তখন বিজয় বলতে থাকে, ঠিক আছে। তখনই ঠাম্মি বলতে থাকে, কিন্তু দিদি ভাই, আমার সঙ্গে কে লুডো খেলবে বলতো? আগে তো আমি একা একাই লুডো খেলতাম, কিন্তু তুই আসার পর থেকে তো আমার অভ্যাসটা খারাপ হয়ে গেছে। তখন আনন্দী বলতে থাকে, ও আচ্ছা, আমি তোমার অভ্যাসটা খারাপ করেছি তাই না? তাহলে তো আমাকে কিছু একটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা বরং গানের কলি খেলি। তারপরে দেখা যাবে আনন্দী বলতে থাকে, আচ্ছা দাঁড়াও, আমি কাকিমণিকেও আমাদের সঙ্গে ভিডিও কলে নিয়ে নেই। তখনই কাকিমণিকে ভিডিও কল করে আনন্দী। তখন কাকিমণি এসে বলতে থাকে, বাবা, এখন আবার আমাকে ভিডিও কলে কেন আনলে আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, না না কাকিমণি, সবসময় তো আমরা ঝগড়া লড়াই কত কিছুই করি, এখন না হয় গানের লড়াই খেলি। তখনই কাকিমণি বলতে থাকে, গানের লড়াই? আমি তো গান টান জানি না, তারপরেও আমি কিন্তু আমার মেয়ের দলে থাকবো। তখন কাকিমণির মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই তনুশ্রী হা করে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে কাকিমণি বলতে থাকে, তনুশ্রী মা, তুমি আগে গান গাও। তারপরেই আনন্দী বলতে থাকে, আচ্ছা তনুশ্রী দি, গান গাও গান গাও। তখন তনুশ্রী গান গাইতে থাকে, এক এক করে সবাই গান গাইতে থাকে। ওইদিকে আনন্দী মনে মনে বলতে থাকে, এই টেস্টের রিপোর্টটা কখন আসবে কে জানে, আমার তো মনে ছটফট করছে। ঠিক তখনই আদি সেখানে চলে আসে। এসে বলতে থাকে, আনন্দী। তখন আনন্দী ভিডিও কল থেকে বেরিয়ে গেলেই আদি বলতে থাকে, আনন্দী, আই এম সরি, আসলে আমি তো আপনার কথা বুঝতে পারিনি। সত্যি, সত্যি ভ্যাকসিনটা চুরি গেছে। তখন এই কথা শুনে আনন্দী পুরো চমকে যায়। আর বলতে থাকে, কি বলছেন স্যার আপনি? কি বলছেন এসব? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, আসলে ভ্যাকসিনের মতোই হুবহু আরেকটা আরেকটা খাপ সেখানে রেখে দিয়েছিল, যেটার মধ্যে শুধুমাত্র অলিভ অয়েল রাখা। তাই আমি বুঝতে পারিনি। এত সিকিউরিটির মাঝখানেও ভ্যাকসিনটা চুরি গেল কি করে? তখন আনন্দী বলতে থাকে, স্যার তাই তো। আমি বললাম না আপনাকে যে সেদিন আমি শব্দ শুনেছিলাম, কেউ ওই ঘরে ঢোকার চেষ্টা করেছিল। তখন আদি বলতে থাকে, ইস, আমি যদি সেদিন আপনার কথাটা বিশ্বাস করে আমি ভিতরে যেতাম, তাহলে আর এই সময়টা আসতো না। তখন আনন্দী বলতে থাকে, যা হওয়ার তো হয়ে গেছে স্যার, কিন্তু কে এই কাজটা করেছে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। চলুন চলুন। তখনই সেখানে সুপায়ন চলে আসে। এসে বলতে থাকে, আদি তোমাকে নন্দিনী ম্যাডাম ডাকছে। তখন আনন্দী বলে, পরে পরে, এখন জরুরি কাজ আছে। এই বলে সুপায়নকে পাশ কাটিয়ে আদি আর আনন্দী সিসিটিভি রুমের ঘরে চলে যায়। তারপরে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। ওইদিকে সুপায়ন মনে মনে বলতে থাকে, না, এটা কিছুতেই হতে পারে না। আমি এত কাঠখড় পুড়িয়ে এই জায়গাটায় এসেছি। প্রথমে আমি লাহিড়ী বাড়িকে শেষ করব বলে এই বাড়িতে ঢুকেছিলাম। আমার বাবার আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। আর আমার বাবা যে সৎ মানুষ ছিল সেটা প্রমাণ করব। কিন্তু এত কাঠখড় পুড়িয়ে এই পর্যন্ত আমি এসেছি। কিছুতেই আমি এটা নষ্ট হতে দেব না। দরকার হলে সিসিটিভির ঘর আমি পুরো ভেঙে দেব। ঠিক তখনই দেখা যাবে আদি আর আনন্দী সিসিটিভি রুমের সেই লোকটার উপর রেগে যায় আর বলতে থাকে, সেই সময়ের সিসিটিভি ফুটেজই কি করে ডিলিট হলো? কি করে ডিলিট হলো বলো? তখনই লোকটা বলতে থাকে, জানি না ম্যাডাম, আসলে খুঁজে পাচ্ছি না। তখনই আদি আর আনন্দী তার কলার ধরে এদিকে নিয়ে আসতে থাকে। তখনই সুপায়ন খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মা তুমি আছো, আছো তুমি। তখনই সেখানে তিথি চলে আসে আর সে বলতে থাকে, সুপায়ন দা, আমাকে থ্যাঙ্কস বলো। তখন সুপায়ন তিথিরকে দেখে চমকে যায় আর বলতে থাকে, তিথি তুমি? তখন তিথির বলতে থাকে, হ্যাঁ, যদি সিসিটিভি ফুটেজটা থাকতো না, তাহলে আমার জায়গায় পুলিশ এসে তোমার সঙ্গে কথা বলতো। বুঝতে পেরেছো? তখন সুপায়ন বলতে থাকে, তার মানে সিসিটিভি ফুটেজ গুলো তুমি ডিলিট করেছো? তখন তিতির বলে, হ্যাঁ, কারণ আমি তো সবটা জানি, বেছে বেছে সেই ফুটেজ গুলোই ডিলিট করে দিয়েছি। তখন সুপায়ন বলতে থাকে, তিথির, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো না, কি বলো তুমি? তখন তিথির বলতে থাকে, না না, সমস্যা নেই, আমি আর তুমিই তো আছি। তারপরে দেখা যাবে আদি আর আনন্দী সিসিটিভির সেই সিকিউরিটি লোকটাকে নিয়ে আসে আর এসে হামকি ধুমকি করতে থাকে আর বলতে থাকে, তোমাকে এখন পুলিশে দেবো, বুঝতে পেরেছো? তখনই ভবদেশ স্যার আর অপূর্ব চলে আসে আর সে বলতে থাকে, আদি, এখন ওকে নিয়ে কি হবে? কিন্তু সিসিটিভি ফুটেজটা কি চেক করেছো? কে এই কাজটা করেছে? তখন আদি বলতে থাকে, স্যার, সেটাই তো সমস্যা, আমাদের উপর অনেক বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে, অনেকভাবে আমাদের ফাঁসানো হয়েছে। আমি না বুঝতে পারছি না, সেই সময়ে সিসিটিভি ফুটেজটাই ডিলিট করা হয়েছে। তখনই ভবদেশ স্যার বলতে থাকে, কি বলছো আদি, কি বলছো তুমি? তখন আনন্দী বলতে থাকে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, কেউ না কেউ তো ঢুকেছিল। তখন আদি বলতে থাকে, হ্যাঁ, আপনার কথা যে আমি কেন বিশ্বাস করলাম না, সেটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। আমার আমার ভুল হয়ে গেছে। তখনই ভবদেশ স্যার বলতে থাকে, আদি, কোথায় আমরা রিচার্জ করছি বলো তো? কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, এইভাবে সিসিটিভি ফুটেজও ডিলিট হয়ে গেল, কিছু তো বুঝতে পারছি না। তখন আনন্দী বলতে থাকে, আসলে স্যার, এটা না কেউ ইচ্ছে করে ঘটিয়েছে। আমি কেউ একজনের ছায়া দেখেছিলাম, সেটা লোকই হবে, সে এই কাজটা করেছে। তখনই আদি বলতে থাকে, আসলে স্যাম্পলের রিপোর্টটা আসুক, তাহলে না বোঝা যাবে। তখনই দেখা যাবে নার্স সেই স্যাম্পলের রিপোর্ট নিয়ে আসে।
আর রিপোর্টে স্পষ্ট দেখা যায় সেই ভাইরাসের জন্যই মানুষগুলো আক্রান্ত হচ্ছে, যা দেখে আদি আরো অবাক হয়ে যায়। তখনই ভবদেশ স্যার বলতে থাকে, আদি তুমি দেখেছো কি কারণে এই রোগটা ছড়াচ্ছে? তখনই আনন্দী বলতে থাকে, স্যার আমি বুঝতে পেরেছি এখন, কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে, ইচ্ছে করে। তখন আদি বলতে থাকে, এখন কি করব, কি করব আমি? তখন আনন্দী বলতে থাকে, স্যার এবার আমাদের এর উপায় বের করতেই হবে, করতেই হবে স্যার। তারপরে দেখা যাবে ওরা সেখান থেকে ছুটে চলে যায়। এদিকে তিথির আর সুপায়ন খুব খুশি হয়ে যায়। তখন সুপায়ন বলতে থাকে, এবার এবার নিমোলা ভাইরাসের জন্য এই রোগটা ছড়াচ্ছে, এটা তো নিউজ করতে হবে, যাই ব্যবস্থা করি। এই বলেই মিডিয়াতে খবর দিয়ে দেয় সুপায়ন। তখনই দেখা যাবে মিডিয়ার লোকজন সেখানে এসে জড়ো হয়ে যায়। আর অভিভাবকরাও জড়ো হয়ে যায় আর বলতে থাকে, আদিদেব লাহিড়ী কোথায়? উনি এই ভাইরাসটা ছড়িয়েছে, ওনার জন্যই আজকে এত মানুষ অসুস্থ হচ্ছে, উনি কোথায়, কোথায় লুকিয়ে পড়েছে? ঠিক তখনই দেখা যাবে ভবদেশ স্যার আর হলো নন্দিনী চলে আসে, এসে বলতে থাকে, আদি কেন এটা করবে? আদি তো চিকিৎসা করছে মানুষের, চিকিৎসা করবে না আপনাদের সামনে এসে সবকিছু জবাব দিবে বলুন তো? তখনই আনন্দী সবটা শুনে মনে মনে বলতে থাকে, স্যার তো কিছু করেনি, তাহলে স্যার কেন লুকিয়ে থাকবে? কেন, কেন লুকিয়ে থাকবে স্যার? ঠিক তখনই আদি বলতে থাকে, আদি আসে, এসে বলতে থাকে, হ্যাঁ আমি চিকিৎসা করব, আমি ভ্যাকসিন তৈরি করব, আপনারা একদম চিন্তা করবেন না। যেহেতু এই রোগটা ছড়িয়েছে, এই রোগটা অবশ্যই ভালো হবে, এই রোগে আর কারো কোনো ক্ষতি হবে না। তখনই মিডিয়ার সামনে আদি কথা দেয় যে আমি এটার ভ্যাকসিন তৈরি করব, আর এই রোগের ঔষধ আমি সবার দুয়ারে দুয়ারে পৌঁছে দেব, আপনারা একদম চিন্তা করবেন না। তখনই সেখানে আনন্দী আসে, এসে বলতে থাকে, স্যার তো বললো যে উনি ভ্যাকসিনটা তৈরি করবে, আর স্যার তো পালিয়ে যায়নি, দেখতেই তো পাচ্ছেন আপনাদের সামনে এসে স্যার কথা দিয়েছে, তাহলে আপনাদের আর কি জানার আছে বলুন তো? তখনই এই কথাতেই মিডিয়ার লোকজন শান্ত হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আনন্দী বলতে থাকে, স্যার এবার চলুন, চলুন স্যার, আপনার ভ্যাকসিনটা তৈরি করতেই হবে। তখনই আদি বলতে থাকে, কিন্তু আনন্দী কি করে করব? তখন আনন্দী বলে, না স্যার এটা বললে চলবে না। তারপর দেখা যাবে আনন্দীকে বিজয় ফোন করে, ফোন করে কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, মিডিয়াতে কি ছড়িয়ে পড়েছে, কি আমার ছেলেটা কি করছে? তখন আনন্দী বিজয়কে বুঝিয়ে ফোনটা রেখে দেয় আর বলতে থাকে, স্যার আপনি মায়ের কথা একদম ভাববেন না, মা আপনাকে কখনোই অবিশ্বাস করবে না। তখন আদি বলতে থাকে, কিন্তু আনন্দী আমি না কিছু বুঝতে পারছি না, কি করব, কি করব আমি? তখনই আনন্দী বলতে থাকে, স্যার আপনি এখন শুধুমাত্র মন দিয়ে ভ্যাকসিনটা তৈরি করবেন, ঠিক আছে? আর যে এই কাজটা করেছে না তাকে খুঁজে বের করার দায়িত্ব হলো আমার, আপনি একদম চিন্তা করবেন না। তখনই ভবদেশ স্যার বলতে থাকে, এই তো আনন্দী আমাদের সাথে একটা টিম। তারপরে আনন্দের ভরসাতেই আদি ভবদেশ স্যার ওরা ভ্যাকসিন তৈরি করতে চলে যায়। তখনই অপূর্বকে ফোন করে তনুশ্রী, ফোন করে বলতে থাকে, আপনারা ঠিক আছেন তো? তখন অপূর্ব বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না, আপনি ঠিক আছেন তো? তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আনন্দী আমাদের আলাদা আলাদা ঘরে রেখে দিয়েছে, আমরা তো ঠিক থাকবো, কিন্তু আপনাদের জন্য না আমার খুব চিন্তা হচ্ছে। ওইদিকে অনিন্দ্য তখনই তনুশ্রীকে ফোনে কথা বলতে শুনে ফেলে। আর তখনই তনুশ্রী অপূর্বকে বলতে থাকে, আপনি না সাবধানে থাকবেন, আর দাদা ভাইকেও সাবধানে রাখবেন, লোকটা অনেক কাজ পাগল তো। তখনই অপূর্ব বলতে থাকে, তনুশ্রী দেবী আপনি একদম চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। তখনই অনিন্দ্য দরজায় লাথি মারতে থাকে, আর লাথি মেরেই তনুশ্রী ঘরে গিয়ে বলতে থাকে, ও আচ্ছা এই জন্য দরজাটা লাগিয়ে রেখেছো তাই তো? দরজা লাগিয়ে প্রেম করছো? তখনই তনুশ্রী বলতে থাকে, আচ্ছা আমি প্রেম করছি না না করছি সেটা তো তোমার জানার দরকার নেই, তোমাকে না একটা সরাসরি কথা বলে দেই, তোমার মতো এরকম নয় যে পাশে বউকে শুইয়ে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেবো, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি যদি প্রেম করিও তাতে তো কোনো সমস্যা নেই, তাহলে তোমার এত গায়ে লাগছে কেন, হ্যাঁ? আর কোনোদিনও যদি শুনেছি অপূর্ব যে সম্পর্কে কোনো বাজে কথা বলতে, তাহলে কিন্তু বেশি ভালো হবে না, বুঝতে পেরেছো? আমিও কিন্তু সেরে কথা বলবো না। এই বলেই অনিন্দ্যকে ঘর থেকে বের করে দিয়ে তনুশ্রী দরজাটা লাগিয়ে দেয়। তখন অনিন্দ্য চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে আনন্দী অপূর্বকে খুশি দেখে খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, যাক একজন তো অন্তত খুশি হয়েছে। ওইদিকে দেখা যাবে লোকজন সবাই ঘোষবাড়ির কথা বলাবলি করছে আর বলতে থাকে, সবাই আক্রান্ত হয়েছে কিন্তু ঘোষবাড়ির কেউ কিছু হয়নি। তখনই আনন্দী বলতে থাকে, ঘোষবাড়িতে এমন কি আছে যে কারো কিছু হলো না, গিয়ে দেখতে হচ্ছে তো। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট